লেখক শঙ্কর চ্যাটার্জির অন্য সম্পর্ক। অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেলল দিবাকর। ৭৫ বছর বয়সী হার্টের রোগী বিপত্নিক দিবাকরের এই সিদ্ধান্তে তার নিজের বাড়িতেই উঠল অশান্তির ঝড়। ছেলে প্রভাকর ও তার স্ত্রী প্রিয়া কথাটা শুনে ঘেন্নায় থুতু ফেলল। ছি ছি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানলে কি করবে? সমালোচনার ঝড় বইবে সারা দুনিয়া জুড়ে। দিবাকরের স্ত্রী মারা গেছে আজ 10 বছর হয়ে গেল। বাবার হার্টের অবস্থাও ভালো নয়। সেই জন্য প্রভাকর একজন দিনরাত্রির বাবার দেখাশোনা করার জন্য ওই বাসবিকে রাখে। 50 বছর বয়সী বিধবা মহিলা একাই থাকতো সামনের কলোনিতে, এক চিলতে ঘর নিয়ে। 3 কুলে কেউ নেই। শ্বশুরের হার্টের অসুখ বাড়াবাড়ি হতে পুত্রবধূ প্রিয়া ওই মহিলাটিকে আনে এই বাড়িতে। খুবই দুঃখী অসহায়া বাসবী। সকাল থেকে রাত পর্যন্ত শ্বশুরের দেখাশোনাও কাজগুলো করে দিত। এতদিন থাকতে থাকতে ঘরে লোকের মতোই হয়ে গিয়েছিল সে। বাসবীর স্বভাব চরিত্র খুব ভালো। মাঝে মাঝে প্রিয়ার অনেক কাজও করে দিত। রাত্রে শুধু শুতে ওই কলোনিতে যেত। প্রিয়া ওকে রেখে নিজেও নিশ্চিন্ত ছিল। এই তো গত বছর প্রভাকর ফ্যামিলি নিয়ে দিন 10 নৈনিতাল ঘুরে এলো। সেই কদিন বাসবী বাড়িতেই ছিল, কিন্তু ওরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি বাসবীর পেটে পেটে এত কুবুদ্ধি। আর শ্বশুরকেও বলিহারি যায়। একে হার্টের রোগী, মাঝে মধ্যেই বাড়াবাড়ি হয়, এখন তখন অবস্থা। সত্যি পুরুষ মানুষদের বোঝা দেয়। চিতায় না ওঠা পর্যন্ত নারী আসক্তি ঘোচে না। প্রিয়ার মনে হয় ডাক ছেড়ে কাঁদে। গতকালকে ব্যাপারটা তারা জেনেছে। ভাগ্যিস ছেলে সন্তু চাকরির সুবাদে মুম্বাই। দাদুর কীর্তি শুনলে কি বলতো, কিন্তু কতদিন খবরটা লুকিয়ে রাখা সম্ভব? গতকাল রাত্রে খাবার টেবিলে বসে প্রথম বোমাটা ফাটালেন দিবাকর বাবু। পুত্র পুত্রবধূ দুজনেই হাতের খাবার হাতেই রইল। দিবাকর প্রথম রুটিটা দুধে ভিজিয়ে কথাটা বলল, আমি ঠিক করেছি বিয়েটা সেরেই ফেলবো। শরীরের যা অবস্থা, আর বেশি দিন বাসবীকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। প্রভাকর বউয়ের মুখের দিকে তাকায়, বুঝতে পারছে না বাবা কি বলতে চাইছে। প্রিয়াও তথৈবচ। ওদের অবাক দৃষ্টি লক্ষ্য করে দিবাকর বলে ওঠে, মনে হয় তোমরা আমার কথা বুঝতে পারছো না, বা হয়তো আমি বোঝাতে পারছি না। দুধে ভেজানো রুটি মুখে তুলে বাঁধানো দাঁত দিয়ে চেবাতে থাকে। কার বিয়ের কথা তুমি বলছো বাবা? প্রভাকর প্রশ্ন করে। আমার ঠিক করেছি বাসবীকে বিয়ে করব। কয়েক বছর ধরে আমার অনেক সেবা শুশ্রূষা করছে। তাছাড়া ওর 3 কুলে কেউ নেই, বয়সও হয়েছে। আমি মরে গেলে এখানের চাকরিটাও যাবে। বেচারি অকুল পাথারে পড়বে। আস্তে আস্তে ওর খাটার ক্ষমতাও কমে যাচ্ছে। তাই ভেবে দেখলাম বিয়েটাই একমাত্র শ্রেষ্ঠ উপায়। প্রভাকরের মুখের খাবার মুখেই রয়ে গেছে। বাবা বলছে কি, এ যে কল্পনার বাইরে, হজম করতে সময় লাগবে বই কি। তো তুমি বলছো কি, এই বয়সে বিয়ে, তাও বাড়ির কাজের লোকের সঙ্গে? তোমার মাথার ঠিক আছে তো? প্রিয়াও স্বামীর সাথে তাল দেয়। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে? সমাজ বলে একটা জিনিস আছে। দিবাকর রুটি ডেলাটার গিলে নিয়ে বলে, বিয়ের আবার বয়স আছে নাকি? কাগজই তো দেখছি। আর আত্মীয় প্রতিবেশীদের কথা বলছো, তারা শুধু সমালোচনা করতেই আছে। এই তো আমি অসুস্থ, কতজন আমার খবর নেয়? সেবা তো অনেক দূরের ব্যাপার। এসব এখন আমি পরোয়া করি না। জেদের গলা। ছেলে এত সহজে মানতে পারে না। তোমার না হয় লোকলজ্জার ভয় নেই, কিন্তু আমাদের আছে। তোমার নাতি শুনলে কি হবে ভাবো একবার। তাছাড়া আমার শ্বশুরবাড়ির লোকেরা চারিদিকে ছিছি হবে। আমরা পাড়ায় মুখ দেখাতে পারবো? আমাদের কথা একবার চিন্তা করো। প্রভাকর ভেবে পাচ্ছে না বাবাকে এই কাজ থেকে কিভাবে নিরস্ত করবে। প্রিয়া কাঁদো কাঁদো গলায় বলে, বাবা আমাদের এত বড় শাস্তি দেবেন না। বাড়ির কাজের লোককে মা বলে এই বয়সে ডাকতে হবে? তোমাদের আমি একবারও বলিনি ওকে সম্মান করতে বা শাশুড়ি বলে ভাবতে। ওর ভবিষ্যতের কথা ভেবে এই ডিসিশন নিয়েছি। তোমাদেরও আর আমাকে নিয়ে বিশেষ চিন্তা থাকবে না। ঘুরতে বা বেড়াতে গেলে ওই বাসবীকে অনুরোধ উপরোধ করতে হবে না। আর আমাকে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না যে ও যদি রাজি না হয় তোমাদের বেড়াতে যাওয়া পণ্ড হয়ে যাবে। বেশ, তোমাকে ফেলে রেখে আমরা কোথাও যাব না। ছেলে উত্তর দেয়। তুই আমার কথার অন্য মানে করিস না প্রভাকর। দিবাকর শান্ত গলায় বলে, আমারও একটা কথা বলার লোকের প্রয়োজন। এই বয়সে শারীরিক সম্পর্কের চেয়ে মানসিক সম্পর্কের বেশি প্রয়োজন। তোদের আমি দোষ দিচ্ছি না। এই বুড়োটার সঙ্গে কার বকর বকর করতে ভালো লাগবে বল? খাওয়া শেষ করে এনেছে দিবাকর।
বেশ তো বাবা, আমরা বাসবেদির কাজটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলেও আপনার সাথে কথা বলার আরো সময় পাবে। তাই বলে বিয়ে দয়া করে করবেন না, প্রিয়া বোঝানোর চেষ্টা করে। এই বয়সে কাজের লোক যদি সিঁথিতে সিঁদুর পরে শাশুড়ির আসনে বসে, একটু বুঝে দেখুন আমাদের পরিস্থিতিটা। প্রিয়ার কণ্ঠে মিনতি। প্রভাকর জানে তার একগুঁয়ে জেদি বাবাকে। দিবাকর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে সব ভয় নেই বৌমা, আমি বাসবের সঙ্গে কথা বলেই রেখেছি, সে কোনোদিনই শাশুড়ির দাবি নিয়ে তোমার কাছে আসবে না। সিঁদুর পরা তো দূরের ব্যাপার। প্রভাকরের এবার একটু মাথা গরম হয়ে যায়, বলে বসে, তুমি যখন আইনত তাকে অধিকার দিচ্ছ, দাবি করে বসতে কতক্ষণ? মেয়ে জাতকে আমার চেনা আছে। ঘুরে দাঁড়ালো অশক্ত দিবাকর। তুই তো সমগ্র নারী জাতিকে অপমান করছিস, তার সঙ্গে তোর মা ও স্ত্রীও আছে। একটা কথা মাথায় রাখিস, তোদের লজ্জায় ফেলবো না। রাত হলো, শুয়ে পড়ি, কালকে আবার লইয়ার বক্সি আসবে। হাতে লাঠি নিয়ে ঘরে চলে গেল দিবাকর। স্বামী স্ত্রী দুজনে বোবার মতো বসে থাকে। দুজনের মাথায় দুরকম চিন্তা পাক খেতে লাগলো। পরিবেশটা হয়ে উঠল থমথমে। শেষে প্রভাকর উঠে দাঁড়ালো। কাল সকালেই অফিস। হাত মুখ ধুয়ে ঘরে চলে গেল। প্রিয়া এটো বাসনপত্র গুছিয়ে যখন শুতে এলো, তখন ঘড়িতে রাত 11টা বাজছে। এসে দেখে প্রভাকর খাটে চুপচাপ বসে গভীর চিন্তায় মগ্ন। কি ভাবছো? ও স্বামীর পাশে এসে বসলো। স্বামীর উত্তর না পেয়ে আবার বলে ওঠে, কি গো, কি ভাবছো? প্রভাকর হাই তুলে বলে ওঠে, বাবা ওই বাসবীকে বিয়ে করেই ছাড়বে। এই কয়েক বছরে বাবার মাথাটা ভালো করে চিবিয়েছে ওই মহিলাটি। তুমিও বাড়ি থাকতে না, তোমার মহিলা মহল, বাপের বাড়ি, শপিং, এই সব নিয়ে তুমি ব্যস্ত। সেই সুযোগটা বাসবী সুন্দরভাবে নিয়েছে। প্রিয়া চিরবিরিয়ে ওঠে, আমি জানতাম তুমি আমাকেই দোষ দেবে। কি করে জানবো তোমার বাবা ডুবে ডুবে জল খাচ্ছে? এদিকে এত রাশভারী মানুষ সেজে থাকে। একটু থেমে বলে, কাল বাসবিদি কাজে এলে একটু বুঝিয়ে দেখব। প্রভাকর অবাক চোখে বউয়ের দিকে তাকায়। যে মানুষটা ছেঁড়া বিছানায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখছে, সে তোমার কথা শুনবে ভেবেছ? কোটি টাকা? প্রিয়ার মুখটা হা হয়ে যায়। ইয়েস, তারও বেশি। এই বাড়িটার বর্তমান বাজারে দাম কত জানো? তাছাড়া বাবার ব্যাংকে ফিক্সড ডিপোজিট গুলোর পরিমাণ 50 লাখের কাছাকাছি। বাবার মৃত্যুর পর সবকিছুর অধিকারী ওই কাজের মহিলাটি। প্রিয়া এদিকটা ভেবে দেখেনি, শুধু লোক লজ্জার কথাই ভেবেছে। তাই বলে ওঠে, কি হবে গো, ওই বাসবী দুদিনেই আমাদের বাড়ি থেকে বের করে দেবে। সত্যি একেই বলে কপাল। পরক্ষণে মুখে রাগ নিয়ে বলে, প্রাণ থাকতে এ হতে দেব না। অসহায় মুখে প্রভাকর বলল, কিন্তু আটকাবো কিভাবে, সেটাই মাথায় আসছে না। কঠিন কিছু করতে গেলে আইন, আদালত, মিডিয়া আমাদের পিছনে লেগে যাবে। আর বাবাকে হাজার বুঝিয়ে লাভ নেই, যা একরোখা লোক। তাহলে হাত পা গুটিয়ে বসে নিজের বাবার বিয়ে দেখো। ভেঙচে ওঠে প্রিয়া। বেশ খানিকটা কথা চালাচালি করার পরও কোনো আশার আলো দেখতে পেল না ওরা। এদিকে রাতের বয়স বেড়েই চলেছে। ঘড়ির দিকে তাকিয়ে দুজনেই শুয়ে পড়ল, কিন্তু ঘুম নামক বস্তু দুজনের চোখ থেকেই উড়ে গেছে। দুজনেই ভবিষ্যতের কথা ভেবে চলেছে। ওরা এমনিতেই সচ্ছল। প্রভাকর সরকারি অফিসে কাজ করে। একমাত্র ছেলে মুম্বাইয়ে একটা কোর্স করছে, তাই বলে এত বড় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স হাত ফসকে একজন অজানা অচেনা ভিখারি মহিলার হাতে চলে যাবে? এটা মানা যায়? মনে হচ্ছে গুন্ডা লাগিয়ে ওই বাসবীকে খুন করে ফেলা উচিত। শুয়ে শুয়ে দাঁত কিরমির করে প্রিয়া। প্রভাকর ভেবেছিল বাবা মারা গেলেই এই বিরাট বাড়িটা প্রমোটারকে দিয়ে দেবে। একটা সাধারণ কথাবার্তা করেই রেখেছিল। আর ওই নগদ 50 লাখ, গতকাল পর্যন্ত কল্পনা করতে পারেনি সে। শেষ বয়সে প্রেম। বাবা যদি ওই ডাকিনিটাকে সবকিছু লিখে দিয়ে যায়। প্রভাকর এই মধ্য বয়সে এসে লোন নিয়ে বাড়ি করতে বা ফ্ল্যাট কিনতে পারবে? রাস্তায় দাঁড়াতে হবে। সংসারে প্রতি মাসে বাবা 20,000 টাকা দেয়, সেটাও বন্ধ হবে। ছেলেকে প্রতি মাসে বেশ কিছু টাকা পাঠাতে হয়। প্রিয়ার মার্কেটিং, এত আয়েশিপনা, লপচাপানি একদিনে বন্ধ হয়ে যাবে। ক্রমশ মাথাটা উত্তেজিত হতে থাকে প্রভাকরের। কালকে উকিল আসবে। সে ঠিক করে নেয় কালকে আর অফিস যাবে না। শেষ চেষ্টা করতেই হবে। লয়ার বক্সির সঙ্গে তারও জানাশোনা আছে। আর উকিল হলো সবাইয়ের বন্ধু, ওকেই ধরতে হবে। তারপর যা থাকে কপালে। সকালেই বাসবী কাজে এলো। দোহারা চেহারা, শ্যামলা গায়ের রং, ক্ষয়িষ্ণু মুখ। মাথার চুল অনেকটাই উঠে গেছে। সাদা চুলগুলো উকি মারছে, দাঁতগুলো অল্প উঁচু। সারা শরীরে অভাবের চিহ্ন। কালকে শোনার পর প্রিয়া এই প্রথম ভালোভাবে দেখছে তার হবু শাশুড়িকে।
কোন দিকটা দেখে শ্বশুর একে পছন্দ করলো? তার আসল শাশুড়ি দেখতে ছিল অনেক সুন্দরী। বুড়ো বয়সে ভীমরতী একেই বলে। তোমার বাবার চা করে দিয়ে আসি, বাসবী বলে ওঠে। থাক, বাবার চা আমি করছি, একটু আদা দিয়ে করব, প্রিয়া কঠিন স্বরে বলে। বাসবী চুপ করে যায়। হঠাৎ এই পরিবর্তন কেন? তবে কি বড়বাবু বাড়িতে কথাটা বলে দিয়েছে? বাসবী মনে মনে সংকুচিত হয়। এই জন্য বারবার নিষেধ করেছিল ওনাকে এত বাজে সিদ্ধান্ত না নিতে। এসব আমাদের সমাজে চলে না। মুখ্য মানুষ হয়েও সে বুঝেছিল, কিন্তু বোঝেননি দিবাকর বাবু। বাসবীর জীবনের কথা শুনে দুঃখে ওর প্রাণ কেঁদে উঠেছিল। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিল শেষ সম্বল ভিটেখানা বেচে। বিধবা বলে ছেলেপক্ষ কোনো রেহাত করেনি। ভেবেছিল তার একার জীবন কষ্টে সৃষ্টে চলে যাবে, মেয়েটা তবু সুখে থাকবে। কিন্তু ভগবান যাকে মারেন বোধহয় সব দিক থেকেই মারেন। বাচ্চা হতে গিয়ে মেয়ে আর শিশু দুজনেই মারা গেল। তারপরে শহরে চলে আসা, এর বাড়ি ওর বাড়ি কাজ করা, আর রাতে ওই এক চিলতে বারান্দার মতো ঘরটাতে শুয়ে চোখের জল ফেলা। বয়সও হয়েছে, আগের মতো শক্তি নেই শরীরে। এখানে কাজে ঢোকার আগে 1 মাস হাসপাতালে পড়ে থাকতে হয়েছিল রক্ত স্বল্পতা রোগে। ছাড়ার আগে ডাক্তার জানিয়েছিল ভালো ভালো খাবার খেতে হবে। শুনে মনে মনে হেসেছিল। ওষুধ কেনার যার পয়সা নেই, তার আবার ভালো ভালো খাবার? শুনে গম্ভীর গলায় ওই বিয়ের প্রস্তাব দিয়েছিল মানুষটা। চমকে উঠেছিল বাসবী। বলে কি লোকটা, এ যে শোনাও পাপ। তাছাড়া ওসব নাটক সিনেমায় হয়, কিন্তু মানুষটা নাছোড়বান্দা। বলেছিল, আমি জানি আমাদের সমাজ শুধু সমালোচনা করতে জানে, অবশ্য আমরাও সমাজের বাইরে নই। তুমিও যখন এর বিরুদ্ধে, তখন না হয় ব্যাপারটা গোপন রাখবো, শুধু কয়েকজন জানবে, না হলে আমার মৃত্যুর পরে তোমাকে বদনাম দেবে। তুমি যেমন আমার দেখাশোনা করছো সেইভাবে করে যাবে, কিন্তু এর ফলে তোমার ভবিষ্যৎটা অন্ধকারে ঢেকে যাবে না। এমন ব্যবস্থা করে যাব আমার নিজের লোকেরাও কিছু বলতে পারবে না। এরপরেও বাসবী পই পই করে বারণ করেও লাভ হয়নি। এখন প্রিয়ার কথা বলার ভঙ্গি আর চাউনি বুঝিয়ে দিচ্ছে তারাও গোপন কথাটা জেনে গেছে, আর সেটা ভালোভাবে নেয়নি। লজ্জায় মুখ ঢেকে বাসবী দিবাকরের ঘরের দিকে যায়। না, সেই লজ্জা নিয়ে এখানে আর এক মুহূর্তও থাকবে না। কাজ করা তো দূরের কথা, সেই কথাটাই ওই মানুষটাকে জানিয়ে দেবে। হয়তো ভগবান এইটুকু সৌভাগ্য বাসবীকে দান করতে চায় না। বাসবী দিবাকরের ঘরে ঢুকে নিচু স্বরে বলল, আপনাকে মিনতি করি, এই ভুল কাজ করবেন না। দিবাকর প্রথমে বুঝতে পারেনি, কেননা ইদানিং কানেও কম শুনছে। আবার কথাটা বলতে বুঝতে পারলো। কেন, ওরা কিছু বলেছে তোমায়? সবকিছু কি মুখে বলতে হয়? চোখের ভাষায় বলা যায়। গম্ভীর হয়ে গেল দিবাকর। এই সময় প্রিয়া চা নিয়ে ঘরে ঢুকলো। দিবাকর প্রশ্ন করলো, হঠাৎ তুমি চা নিয়ে এলে? প্রিয়া হেসে বলে, আদা দিয়ে চা করলাম, খেয়ে দেখুন কেমন হয়েছে। দিবাকর কাপটা নিয়ে চুমুক দিল। ভালো, তবে যার কাজ তাকেই করতে দেওয়া উচিত। প্রিয়া এই কাট উত্তরে কোনো জবাব না দিয়ে বেরিয়ে এলো। দিবাকর বাসবীর দিকে তাকিয়ে বলে, উকিল আসবে, ছবি আর ভোটার কার্ডটা এনেছো? বাসবী জানে না কি জন্য এগুলো আনতে বলেছে। সে ওগুলো দিবাকরের হাতে দিল। আপনি চা খেয়ে বাথরুম যান, আমি বিছানাটা করি। বাসবীর দৈনন্দিন কাজ শুরু হয়ে যায়। বেলার দিকে লয়ার বক্সি একজন সহকারীকে সঙ্গে নিয়ে এলো। ড্রয়িং রুমে বসে দিবাকর ছেলে আর বৌমাকে ডেকে পাঠালো। বাসবীকেও আসতে বলল। বক্সির দিকে তাকিয়ে দিবাকর বলল, আমি চাই রেজিস্ট্রি ম্যারেজের ব্যাপারটা আমাদের এই কজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কেননা অনেকের তিলকে তাল করার স্বভাব থাকে, আর ভালো আলোচনার থেকে খারাপ আলোচনা খুব মুখরোচক। এরপর বক্সি ফর্মগুলোতে সই করিয়ে নিয়ে বলল, 2-1 মাসের মধ্যেই হয়ে যাবে। বাসবীও কাঁপা কাঁপা অক্ষরে সই করলো। প্রভাকরের মুখ রাগে লাল হয়ে আছে। সকালে বক্সিকে ফোন করেও কোনো লাভ হয়নি। বাবার কথায় বাধ্য হয়ে ওরা দুজন উইটনেস হিসেবে সই করতে নিমরাজি হলো। সেই দিন থেকেই বাড়িতে শুরু হয়ে গেল মৌন ব্রত পালন। সারা বাড়িটা নিশ্চুপ হয়ে গেল, যেন আসন্ন কালবৈশাখী ঝড়ের আগমনের প্রতীক্ষায় সবাই অপেক্ষারত। এখন রাত্রের খাবার টেবিলে দিবাকর একা খায়, কেননা ছেলে বউ জানিয়ে দিয়েছে এত তাড়াতাড়ি ওদের নাকি খিদে পায় না। বাসবীও মুখ বুজে কাজ করে চলে যায়। এইভাবে চলতে লাগলো সংসারটা। হাসি কথা এক প্রকার বন্ধ। একমাত্র কথার শব্দ ভেসে আসে টিভিগুলোর ভেতর থেকে। প্রভাকর নিজের ছেলেকে পর্যন্ত খবরটা জানায়নি। শুনে হয়তো ফোনে দাদুকে কড়া কথা শোনাতে পারে। ওই কথা শুনে দিবাকর আরো কিছু শক্ত ব্যবস্থা নিতে পারে।
কয়েক মাস বাদে প্রিয়া একজন অটোওয়ালার কাছ থেকে খবর পেল তার শ্বশুর আর কাজের লোক গতকাল দুপুরে ব্যাংকে গিয়েছিল। বুকটা ধড়াস করে উঠল প্রিয়ার। তবে কি দুর্দিনের শুরু হলো? সেদিন রাত্রেই প্রভাকরকে খবরটা দিল সে। মুখটা শুকিয়ে গেল প্রভাকরের। তার মানে এতদিন ব্যাংক অ্যাকাউন্টে বাবার সঙ্গে তার নাম ছিল, এবার সেটা পরিবর্তন হয়ে বাসবীর নাম বসছে। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এই কি সন্তানের প্রতি পিতামাতার স্নেহ, ভালোবাসা? বাবার সম্পত্তি ছেলেই পায়, কিন্তু এ কিরকম বাবা? বাবার মুখ থেকে এতদিন জ্ঞানের বাণী শুধু শুনে এসেছে, আজ কোথায় গেল? এখন সে যদি বাপকে মনে করিয়ে দিতে চায়, তখনই সন্তান খারাপ? কি গো, চোখের সামনে দিয়ে অতগুলো টাকা বেরিয়ে যাবে আর আমরা চোখ মেলে দেখব? প্রিয়া স্বামীকে বলে। সেদিন থেকে প্রভাকরের মাথায় এমনিতেই গরম। দাঁত চিবিয়ে বলে ওঠে, কি করব? গিয়ে বলবো তোমার নতুন বউকে বাড়ি টাকা না দিয়ে আমাদের দাও? বাহ, এসব তো আমাদেরই প্রাপ্য। ফালতু বকো না তো। বাবা যদি বলে আমার সম্পত্তি আমি যাকে খুশি দেব। এই তো আমরা প্রায় 1 মাস ওকে এড়িয়ে চলছি, দরকার ছাড়া কথা বলছি না। কিছু হেলদোল আছে, আসলে রাগে এসব করছে। প্রিয়া আর কথা বাড়ায় না। বুঝতে পারে এবার কথা কোন দিকে মোড় নেবে। স্বামী তাকে দোষ দেবে। চুপচাপ শুয়ে পড়ে। বাসবীও বুঝতে পারছে তার জন্যই ওই দিবাকর বাবুর এই অবস্থা। নিজের বাড়িতেই এক ঘরে হয়ে রয়েছে, রাত্রে বাসবী থাকে না। ওই হার্টের রোগী রাতে যদি ঘরেতে শুয়ে কোনো শরীর খারাপ হয়, বিছানা ছেড়ে উঠতেই পারবে না, বেঘরে মারা যাবে। বেশ তো ছিলেন উনি, হঠাৎ উপকার করার ভূতটা মাথায় চাপলো কেন কে জানে। আমরা কত দুঃখী, গরিবের কাহিনী শুনি বা চোখে দেখি, তাই বলে নিজের রক্তের সম্পর্ককে বাদ দিয়ে তাদের নিয়ে মাথায় করে নাচি? দমবন্ধ গম্ভীর পরিবেশে একজন বয়স্ক মানুষ কতদিন কাটাতে পারে? দিবাকর বিছানায় শুয়ে সেই কথাই ভাবছিল। ওর এই কাজটা ছেলে আর তার বউ যে পছন্দ করেনি তাও বুঝতে পেরেছে। তবে কি ওর বুড়ো বয়সে সত্যি ভীমরতি হলো? বিচক্ষণ মানুষ আজ অবিবেচকের মতো কাজটা করে ফেললো। কেন করলো? একজন অসহায়া বিধবা মহিলাকে দুমুঠো অন্ন জোগানের জন্য, যার আগে পিছে কেউ নেই। অনেকে তো শেষ জীবনে তার যাবতীয় সম্পদ অনাথ আশ্রমে দান করে দেয়, কত বাহবা পায়। এও তো একজন অনাথাকে সাহায্য। তাছাড়া সে নিজের ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছে, ভালো সরকারি অফিসে কাজ করে। নিজের ছেলেকে সে মুম্বাইতে রেখে উচ্চ শিক্ষা দিচ্ছে। দিবাকর নিজের চেষ্টায় এই বাড়ি করেছে। কই, তার প্রাইমারি স্কুলের কেরানি বাপের কোনো সাহায্য তো নেয়নি। এই সময় চোখে পড়ে দেওয়ালে টাঙানো মৃতা স্ত্রী শ্যামলীর ছবিটায়। বুকটা টনটন করে ওঠে। মুখে মৃদু হাসি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। ও কি তাকে কিছু বলতে চাইছে? যখন কোনো ব্যাপারে দোটানায় পড়ে দিবাকর এই ছবির কাছে এসে দাঁড়ায়। যখন শ্যামলী বেঁচে ছিল, কোনো সিদ্ধান্তে না আসতে পারলে দিবাকর স্ত্রীর সামনে এসে দাঁড়াতো। কি সুন্দরভাবে ওকে সমস্যা থেকে উদ্ধার করে দিত শ্যামলী। বাসবের বিষয়েও স্ত্রীর ছবির সামনে এসে দাঁড়িয়েছিল সে। ও হাসি মুখে সম্মতি দিয়েছিল। তাহলে কি শ্যামলীও সেদিন বুঝতে পারেনি তার ছেলের মন? আচমকা মনে পড়ে যায় দিবাকরের আগামীকাল 13ই মার্চ, শ্যামলীর মৃত্যুদিন। সত্যি তার কাছে আনলাকি 13, কিন্তু এই কালো দিনটা গতকাল পর্যন্ত তার মনে পড়েনি কেন? তবে কি তার মস্তিষ্ক ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে আসছে? না, এই নতুন চিন্তাগুলো তার মস্তিষ্ককে ঘিরে রেখেছে। আবার এও হতে পারে কোনো স্ত্রী তার স্বামীর পাশে অন্য কোনো স্ত্রীকে দেখতে পছন্দ করে না, কিন্তু সে তো খাতায় কলমে বাসবীকে স্ত্রী বানিয়েছে, জীবন সঙ্গিনী সত্যি তো বানায়নি। আর এই কাজে শ্যামলীর তো সায় ছিল। আর ভাবতে পারে না সে। মাথাটা গোলমাল হয়ে যাচ্ছে তার। বুকের মাঝে একটা চাপা চিনচিনে ব্যথা লাগছে। সাবধানী দিবাকর লাঠি হাতে উঠে টেবিল থেকে সরবিটের ট্যাবলেটটা নিয়ে জিভের তলায় রাখলো। ঘড়িতে রাত 12:30 বাজছে। বিছানায় শুয়ে চোখ বুজে ঘুমের চেষ্টা করতে লাগলো। সকালে দিবাকর টাকা দিয়ে বাসবীকে দোকানে পাঠালো একটা রজনীগন্ধার মালা আনাবার জন্য। আজ শ্যামলীর মৃত্যুদিন। 10টা বছর কেটে গেল। মালাটা ছবিতে দিয়ে কয়েকটা ধূপ জ্বালিয়ে দিল। প্রিয়া দেখে মনে মনে গজরায়, উফ, কত ঢং জানে বুড়ো। আজ রবিবার। প্রভাকর থলে নিয়ে বাজারে চলল। রাস্তায় তাপস কাকুর সঙ্গে দেখা হয়ে গেল। বাবার প্রাণীর বন্ধু। মা বেঁচে থাকতে তাদের বাড়িতে সন্ধ্যের পর তাপস কাকু রোজ আসতো বাবার সাথে দাবা খেলার জন্য। তখন যেন তাদের সংসারটা সদা হাসিতে আনন্দে উজ্জ্বল থাকতো। মা মারা যেতেই কেমন যেন ছন্নছাড়া হয়ে পড়ল। বাবা আরো চুপচাপ হয়ে গেল।
দাবা খেলার পাঠও উঠে গেল। তাপস কাকুকে রিকশায় দেখে প্রভাকরের মাথায় একটা চিন্তা খেলে গেল। কাকুকে একবার বললে হয় না? যদিও বাবা কাউকে জানাতে বারণ করেছে, ও যদি কাকুকে অনুরোধ করে, বাবাকে যদি একটু বোঝায়, অন্তত তাকে যেন সবকিছু থেকে বঞ্চিত না করে। কাকু কেমন আছেন? বেলায় আপনার বাড়িতে একটু যাব, কথা আছে। একগাল হেসে তাপস সান্যাল বলে, 100 বার আসবে, আমি অপেক্ষা করব। উনি চলে গেলেন। প্রভাকর বাজারে ঢুকলো, মনে মনে কথাগুলো ঝালিয়ে নিল। ওখানে কি কি বলবে? এখনই প্রিয়াকে কিছু জানাবে না, আগে বাবা কি বলে শোনা যাক তাপস কাকুর মুখ থেকে। বেলায় প্রভাকর তাপস কাকুর বাড়ি গিয়ে সব বলল। কোনো কথা না বলে তিনি সব শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমার মাথায় আসছে না, এই রকম হঠকারী সিদ্ধান্ত দেবা কেন নিল? ওকে বরাবর বুদ্ধিমান হিসেবেই জানি, আমরা বরং মাঝে মধ্যে ওর কাছে পরামর্শ নিতাম। তোমাদের পথে বসিয়ে মানতে পারছি না। নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। আজকে বৌদির মৃত্যুদিন, ওই ছুতো করে বিকেলে তোমাদের বাড়ি যাব, দেখি কিছু বলে কিনা। তবে তোমার ভয় নেই, তোমার আসার কথা আমি বলবো না। প্রভাকর বাড়ি ফেরে একরাশ চিন্তা মাথায় নিয়ে। বুঝতে পারছে না তাপস কাকু কতখানি সফল হবেন। বিকেল বেলা তাপস পুরনো বন্ধুর বাড়ি এলো। তাপসকে দেখে দিবাকরের মুখে আনন্দের ছাপ পড়ল। বোধহয় পুরনো সে দিনের কথাগুলো মনে পড়ে গেল। আরে আয় আয় আমার দাবার পার্টনার। মুখে অনাবিল হাসি। তুই ভুলে গেছিস, তাই বৌদির কথা মনে পড়ে যাওয়াতে যেচেই চলে এলাম। এরপর দুই বন্ধু মনের আনন্দে পুরনো দিনের কথা রোমন্থন করে চলল। এক ফাঁকে বাসবীকে ডেকে লিকার চা করতে বলল দিবাকর। অনেকদিন পরে মন খুলে কথা বলছে দিবাকর। তাপস বলে ওঠে, তোর বৌমাকে দেখছি না? একটু গম্ভীর হয় দিবাকর। আছে এদিক সেদিক। তাপস বন্ধুর শুকনো গলাটা অনুভব করলো। কিন্তু প্রভাকরের নির্দেশে প্রিয়া দুজনের জন্য কিছু জল খাবার নিয়ে ঘরে ঢুকলো। এসো বৌমা, তোমার কথাই হচ্ছিল। প্রভাকরও ঘরে ঢুকলো। তাপস বলে ওঠে, বাহ, ফ্যামিলির সবাই একসাথে, এটাই চাই। আমরা কে কবে হারিয়ে যাব তার ঠিক নেই। যতটুকু সময় পাওয়া যায় একসঙ্গে গল্প গুজব যতটা করা যায়। প্রিয়া বলে ওঠে, ঠিক বলেছেন আপনি, এতদিন বাদে এসেছেন, একটু মিষ্টি মুখ করুন। তুমি দেখছি তোমার শাশুড়ির মনটা পেয়েছো। গরম লুচি, আলুর দম 5 মিনিটে করে নিয়ে এলে। প্রিয়া শ্বশুরের প্লেটটাও এগিয়ে দেয়। নিন বাবা, দুই বন্ধুতে খান। প্রিয়ার মিষ্টি গলাটা শুনে দিবাকরের হঠাৎ মনের গুমোট ভাবটা একটু কেটে গেল। তারপর দুই বন্ধুতে মিলে একটু দাবা খেলুন। প্রিয়ার শেষ কথাটাতে যেন শ্যামলীর কণ্ঠের ছোঁয়া। তাহলে এতদিন ওরা এইরকম চুপ মেরেছিল কেন? ওদের নিজস্ব কোনো সমস্যার জন্য? একটু হালকা হলো দিবাকর। তাপস, তুই ঠিক বলেছিস, আমরা কে কোথায় কখন হারিয়ে যাব। যেমন আজকের দিনে শ্যামলী হারিয়ে গিয়েছিল। সবাই চুপ করে যায়। বাসবী চায়ের কাপ প্লেট নিয়ে মাথা নিচু করে ঘরের এক পাশে দাঁড়িয়ে থাকে। তারও আজ ভালো লাগছে ঘরের পরিবেশ দেখে। দিবাকর লুচি ছিঁড়তে ছিঁড়তে বলতে থাকে, বুঝলি, গতকালকে একটা বিপদ ঘণ্টির সংকেত পেয়েছি। মনে হয় আমার ডাক আসছে হারিয়ে যাবার। গলাটা একটু ধরে আসে দিবাকরের। প্রভাকর বলে ওঠে, বাবা ওসব কথা এখন থাক না। দিবাকর তাপসের দিকে তাকিয়ে বলেই চলে, সেই জন্য বক্সিকে দিয়ে সব ব্যবস্থা আগে ভাগে করে গেলাম। তোকে শুধু জানাতে পারিনি, এরা সব জানে। এক টুকরো লুচি মুখে ঢোকায় দিবাকর। তাপস ভুরু দুটো কুঁচকে বন্ধুর দিকে তাকায়। প্রভাকর আর প্রিয়াও সজাগ হয়। দিবাকর এরপর কি বলতে চলেছে সেটা শোনার অপেক্ষায়। লয়ার বক্সিকে দিয়ে একটা রেজিস্ট্রার্ড উইল করিয়ে নিয়েছি। আমার মৃত্যুর পর কে কি পাবে তুইও আজ শুনে যা। বাসবী বুঝলো ঘরের কথাবার্তার মাঝে তার দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। চায়ের প্লেট টেবিলে রেখে সে চলে যেতে উদ্যত হয়। দিবাকরের গম্ভীর গলা, তুমি দাঁড়াও, এই উইলে তোমার নামও আছে। ঘরে নিস্তব্ধতা। সকলেই জানতে চায় ইচ্ছাপত্রে কি লেখা আছে। লুচি খাওয়া শেষ করে দিবাকর আলমারি থেকে দলিলের মতো স্টাম্প মারা কাগজটা বার করে। তারপর পড়তে শুরু করে। লিখিতং শ্রী দিবাকর ঘোষাল, পিতা স্বর্গীয় নিশাকর ঘোষাল, জাতি হিন্দু, পেশা অবসরভোগী। শাকিম। তাপস বাধা দেয়, তোর অত ডিটেলসে পড়ার দরকার নেই, বেশ আসল জায়গাটা পড়ছি। চায়ে চুমুক দিয়ে শুরু করে, অত্র চরম উইলপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া দিয়া ঘোষণা করিতেছি যে আমার মৃত্যুর পর আমার স্থাবর অস্থাবর সম্পত্তি মৃত্যুর সময় যে অবশিষ্ট থাকিবে তাহা
আমার একমাত্র পুত্র শ্রী প্রভাকর ঘোষাল প্রাপ্ত হইবেন এবং শুধুমাত্র সরকারি পেনশন আমার স্ত্রী বাসবী ঘোষাল প্রাপ্ত হইবেন। আমার স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর তাহার কোনো রূপ দাবি দাওয়া থাকিবে না বা চলিবে না। যদি কোনো প্রকার দাবি দাওয়া তিনি করেন তাহা সর্বত্রভাবে অগ্রাহ্য হইবে। একটানে কথাগুলো বলে হাঁপাতে লাগলো হার্টের রোগী দিবাকর। সারা ঘর জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা। দিবাকর নিস্তব্ধতা ভঙ্গ করলো। আসলে কি জানিস তাপস, এই বেচারিকে প্রতি মাসে কয়েকটা টাকা দিতে চেয়ে বিয়ের ব্যবস্থাটা করতে হয়েছে। আমি মরে গেলে এমনিতেই সরকারি পেনশন বন্ধ হয়ে যাবে। যদি একটা কলমের খোঁচায় গরিব মানুষটা কারো কাছে হাত না পেতে সারা জীবন দুমুঠো খেয়ে বাঁচতে পারে, তুই বল কাজটা খারাপ করেছি? প্রভাকর ও প্রিয়ার মাথাটা নিচু হয়ে আছে। তাপস হঠাৎ বন্ধুকে দুহাতে জড়িয়ে ধরে। তুই একটা মহৎ কাজ করেছিস দেবা। বন্ধু হিসেবে আমার গর্ব হচ্ছে। আমিও হয়তো তোর মতো এই কাজ করতে পারবো না। তুই আমার নমস্য। তাপসের দু চোখে জল টলটল করছে। বাবা, ধরা গলা প্রভাকরের। মিথ্যে বলবো না, আমাদের মনেও একটা সন্দেহ হয়েছিল। মানতে পারিনি তোমার কাজটা, কিন্তু তার পিছনে যে এই মহৎ উদ্দেশ্য একবারও ভাবিনি। প্রিয়াও স্বামীকে সমর্থন করে। তোদের দোষ নেই রে। আমারই উচিত ছিল সবকিছু তোদের খুলে বলা, তাহলেই ভুল বোঝাবুঝি হতো না। বাসবী মাটিতে গড় হয়ে প্রণাম করে দিবাকরকে। বলে, রক্ত মাংসে গড়া ভগবানকে আমি এই প্রথম সামনে দেখলাম। প্রিয়া বলে ওঠে, কাকু ভাগ্যিস আপনি আজকে এলেন, না হলে ভুল বোঝাবুঝি আমাদের মিটত না। অহেতুক আমরা সবাই কষ্ট পেতাম। আপনি মাঝে মাঝে আসবেন বাবার সঙ্গে দাবা খেলার জন্য। তারপর দিবাকরের দিকে তাকিয়ে বলে, আপনাকেও আমি কথা দিলাম, আপনার কিছু হয়ে গেলেও বাসবেদি এই বাড়িতেই থাকবে। দিবাকর হেসে বলে ওঠে, তাহলে বৌমা আরো 1 কাপ করে চা খাওয়াও। প্রভাকর বলে ওঠে, আমিও খাবো। এসো বাসবিদি, চা করে আনি এদের জন্য। ওরা রান্নাঘরের দিকে এগোলো। দিবাকর বউয়ের ছবির দিকে একবার তাকালো। শ্যামলীর চোখ দুটোতে যেন স্বামীর জন্য গর্বিত হাসি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।